আমরা গ প্রশ্নটি এখন সমাধান করব। দেখো গ প্রশ্নে কি বলা আছে, উপযুক্ত লেনদেন ধারা বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। যখনই দেখবা যে বিবরণী ছক বলা হয়েছে, সাথে সাথে বুঝে নিতে হবে আমাদেরকে এই ছক অর্থাৎ হিসাব সমীকরণ করতে হবে। আর এই হিসাব সমীকরণ করার জন্য নির্ধারিত কোনো ঘর থাকে না, যে এই সমীকরণে কয়টা ঘর হবে সেটা এই এই যে অঙ্ক রয়েছে এই অঙ্কের উপরে নির্ভর করে আমাকে সমীকরণের ঘর আঁকতে হবে। অর্থাৎ আমার সমীকরণের তিনটে উপাদান এ ইকুয়াল টু এল প্লাস ও ই আমরা বলি, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এ মানে অ্যাসেট সম্পদ, অ্যাসেট মানে সম্পদ, এল হচ্ছে লাইবিলিটি মানে দায়, আর ও ই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে এই তিনটি যখন আমরা পাবো অঙ্কে, এই তিনটি হিসাব পাবো। আবারও বলি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের সত্ত্ব হিসাব আমরা যখনই পাবো সাথে সাথে আমরা গড় নির্ধারণ করব। কিন্তু আয় এবং ব্যয় এরকম যদি গড় হয়, আমরা এই আয়ের জন্য এবং ব্যয়ের জন্য কোনো গড় নির্ধারণ করব না। আমরা আয় আর ব্যয়ের টাকাকে আমরা শুধুমাত্র মূলধনের গড়ে লিখে দিব। তাহলে খেয়াল করো, এই যে আমার জাবেদাগুলো করা আছে, প্রথমে দেখো নগদান কি হিসাব, সম্পদ। আমরা একটু আগে বলছি সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের জন্য গড় হবে, আয় আর ব্যয়ের জন্য গড় হবে না। তাহলে এই যে নগদান সম্পদ, তাহলে এটার একটা ঘর হবে, সম্পদের ঘর হবে সম্পদ পাশে, দায়ের ঘর হবে এই বরাবর, অর্থাৎ সমান চিহ্নের পরে মালিকানা সত্ত্বের একটি ঘর, সেটি হচ্ছে মূলধন। তো প্রথমে আসো, এই যে সম্পদ অর্থাৎ নগদের ঘর হবে, আমরা লিখলাম নগদ। এরপরে এখানে পরেরটি আছে মালিকানা সত্ত্ব, তাও ঘর হবে, নাম হচ্ছে মূলধন হিসাব, মূলধন। এবার আসো পরে যাবে দেয়, আমরা দুই তারিখে দেখি আসবাবপত্র সম্পদ, সম্পদ হইলে ঘর হবে, আমরা নিলাম আসবাবপত্র। তো প্রশ্ন হতে পারে এই ঘর খালি রাখি পরের ঘরে নিছি কেন? সাধারণত আমরা প্রথমে ছোট চলতি সম্পদ অর্থাৎ আকারে ছোট সম্পদগুলো আমরা লিখি, স্থায়ী সম্পদগুলো পরে লিখি। আর এটাকে যদি তুমি আসবাবপত্রকে যদি তুমি এখানেও লেখো কোনো সমস্যা নাই। এবার আসো পরেরটি আছে দায়, দায়ের ঘর হবে এবং পাওনাদার, দায় কোথায় হবে, সমান চিহ্নের পরে এল এর নিচে। এরপরে আসো 15 তারিখ ব্যাংক, ব্যাংক হিসাব সম্পদ, তাহলে ঘর হবে, সম্পদ পাশে ঘর হবে। এরপরে আসো বিক্রয়, আয়, আয়ের জন্য কোনো ঘর হবে না। উত্তোলন মালিকানা সত্ত্ব, আর আমরা মালিকানা সত্ত্বের একটাই ঘর, সেটা মূলধন আগেই নিয়ে নিছি। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয়ের কোনো ঘর হয় না। এই হচ্ছে আমাদের গড় নেওয়ার প্রক্রিয়া। এবার আসো আমরা সরাসরি অঙ্ক শুরু করি, যে ব্যবসায়ী 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। জাবেদায় আমাদেরকে বলে দিবে কোন ঘরে লিখবো, আমরা কোন ঘরে লিখবো। তাহলে নগদের ঘরে এবং মূলধনের ঘরে এই 1 লক্ষ টাকা আমরা লিখবো, নগদের ঘরে 1 লক্ষ টাকা এবং মূলধনের ঘরে 1 লক্ষ টাকা লিখবো। মন্তব্য হবে এটি কিসের টাকা, এটি মূলধনের টাকা। মূলধনের ঘরে যখনই টাকা লিখবা তখনই মন্তব্য দিতে হবে, কারণ মূলধনের ঘরে 4টা জিনিস বসবে, মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। যেটি বসাইবো সেটি লিখবা, উত্তোলন হলে উত্তোলন, মূলধন হলে মূলধন, যেটি তুমি বসাও, আয় হইলে আয়, ব্যয় হইলে ব্যয়। এবার আসো, এই যে সম্পদ, এই যে সম্পদ আছে কোথায়, ডেবিটে, সম্পদ থাকেও ডেবিটে, তাই মিলে গেছে যোগ। মালিকানা সত্ত্ব আছে কোথায়, ক্রেডিটে, মালিকানা সত্ত্ব থাকেও ক্রেডিটে, মিলে গেছে যোগ। 2 তারিখে দেখো দ্বারে আসবাবপত্র ক্রয়, অর্থাৎ আসবাবপত্র ডেবিট, পাওনাদার ক্রেডিট, আসবাবপত্র ডেবিট আর হচ্ছে পাওনাদার ক্রেডিট। আসবাবপত্রের ঘরে আর পাওনাদারের ঘরে জাবেদায় আমাকে বলে দিছে। তাহলে এই যে দেখো, তুমি 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করছো, একবার আসবাবপত্রের ঘরে আরেকবার পাওনাদারের ঘরে, আমরা লিখলাম 2 তারিখ। এটি মন্তব্য নাই, কারণ মূলধনের ঘরে টাকা হয়নি। এবার আসো, এই যে আসবাবপত্র আছে কোথায়, আসবাবপত্র অর্থাৎ সম্পদটা আছে ডেবিট, সম্পদ থাকেও ডেবিট, মিলে গেছে যোগ। যোগ মানে যেভাবে আছে এইভাবে থাকবে। আর এই যে
দায়টি, দায় আছে কোথায়? ক্রেডিটে। দায় থাকেও ক্রেডিটে, মিলে গেছে, যোগ। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি, এখানে 1 লাখ, 1 লাখে থাকবে 20,000, 20,000-এ আছে 20,000, 20,000-এ আছে, আর এখানে 1 লক্ষ, 1 লক্ষই রয়ে গেল। 15 তারিখ যদি দেখো, নিলয় নিকট সেকে পণ্য বিক্রয়, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট, যে ব্যাংকের ঘরে, আর বিক্রয়ের কোনো ঘর থাকবে না, কারণ সে আয় টাকা লিখতে হয় মূলধনের ঘরে। তাহলে এই যে কত টাকা সেকে পণ্য বিক্রয় করছে, 20,000 টাকা, একবার ব্যাংকের ঘরে, আরেকবার বিক্রয়ের টাকা মূলধনের ঘরে, এবং এটার জন্য মন্তব্য লিখতে হবে আয়ের টাকা, বিক্রয় আয়ের টাকা। আয় হলে সেটি যোগ হয়, আমরা সহজে বুঝি এটি যোগ। আর খেয়াল করো, এই যে ব্যাংক, যে সম্পদ আছে কোথায়? ডেবিটে। সম্পদ থাকেও ডেবিটে, মিলে গেল, এই জন্য যোগ। তাহলে আসো, 1 লক্ষ টাকা, এই ঘরে 20,000 লিখলাম, 20,000, এখানেও শুধু 20,000 আছে, 20,000, এখানেও 20,000, 20,000-এ হবে, আর এখানে যোগ করলে 1,20,000। সর্বশেষ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। এই যে উত্তোলন, সেটিও মূলধনের ঘরে, ক্রয় ব্যয়, এটিও মূলধনের ঘরে। তাহলে আমরা দুইটি যাতে, প্রথমটিও মূলধনের ঘরে, পরেরটিও মূলধনের ঘরে। কত টাকা পণ্য উত্তোলন করছে? 2,000 টাকার। আমরা এই 2,000 টাকা দুইবার লিখবো, দুটোটি যেহেতু একই ঘরে হয়, তাহলে খেয়াল করো, একই ঘরে হওয়াতে এই যে প্রথম মালিকানা সত্ত্ব যেটি, সেটি কিন্তু আমরা চাইলে বিয়োগ দিতে পারি। এরপরে একটি যোগ, একটি বিয়োগ। খেয়াল করো, এই যে মালিকানা সত্ত্ব আছে ডেবিটে, কিন্তু মালিকানা সত্ত্ব তো ডেবিটে থাকে না, মালিকানা সত্ত্ব থাকে ক্রেডিটে, মিলে নেই, এই জন্য ধরো আমরা এটাকে বিয়োগ দিলাম। আর যেটি মালিকানা সত্ত্ব, ব্যয়কে আমরা ব্যয় মালিকানা সত্ত্বে বসাই, সেই মালিকানা সত্ত্ব ক্রেডিট, সমীকরণে মালিকানা সত্ত্ব থাকেও ক্রেডিট, মিলে গেছে, এই জন্য এটি আমরা লিখব যোগ। একটি হচ্ছে উত্তোলন, আরেকটি হচ্ছে কে ক্রয়। হ্যাঁ, ক্রয় হলে আমরা ব্যয় লিখতে পারি। এবার আসো, যোগ বিয়োগ গুলো যেইভাবে আছে এইভাবে থাকবে। এখানে কোনো টাকা নাই, 20,000, 20,000, 20,000, 20,000, সবগুলো একই টাকার অঙ্ক। এখানে আসো, 2,000 যোগ 2,000 বিয়োগ, তার মানে এখানে নতুন কিছু হয় নাই, আগের যে 1,20,000 ছিল সেটি থাকবে। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে দুই পাশ সমান আছে কিনা। আমরা দেখি, এই পাশে 3টা ঘর, 1,20,20, 20, 40, অর্থাৎ 1,40,000। এই পাশে 1,20,000 আর 20, 1,40,000 টাকা, মিলে গেল। এই হলো আমাদের সমীকরণের সমাধান, গ প্রশ্নের উত্তর।